বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছি গোপালগঞ্জের মেয়ে, কিন্তু আমি এসেছি কোথায়? গোলাপগঞ্জে। এই মাঠ মনে হয় যেন গোলাপগঞ্জের লাখো গোলাপ ফুলে ভরে গেছে এই মাঠ। প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। গত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নাহিদ সাহেবকে জয়যুক্ত করেছিলেন। সিলেটের প্রতিটা সিটি আমরা আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল, আপনারা ভোট দিয়েছিলেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন এই সব এলাকার সার্বিক উন্নয়নে অনেকগুলি কাজের উদ্বোধন করেছি, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আমরা কাজ করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ 24 বছর সংগ্রাম করে, আন্দোলন করে, মুক্তিযুদ্ধ করে, বিজয় অর্জন করে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। এই বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবে, উন্নত সমৃদ্ধ হবে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হবে, এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। এবং সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যখন এই দেশকে উন্নয়নের পথে নিয়ে গেলেন, আপনারা জানেন সেই 75 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হলো। আমি আর আমার ছোট বোন আমরা দুইজন বেঁচে ছিলাম। মা বাবা ভাই সব এক রাতের মধ্যে হারিয়েছি। পরিবারে 18 জন সদস্য হারিয়েছি। সব হারিয়ে সেই হারাবার বেদনা বুকে নিয়েও আজকে আপনাদের মাঝে এসেছি শুধু একটাই কারণে, যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, ভোট ভাতের অধিকার, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করব। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, পুল ব্রিজ কালভার্টের উন্নয়ন হয়েছে, প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের উন্নয়ন হয়েছে, সাক্ষরতার হার বেড়েছে। এই সিলেট এক সময় লেখাপড়ায় অনেক পিছিয়ে ছিল। আমি সিলেট থেকে, অর্থাৎ এই বিয়ানীবাজার থেকে এবং গোলাপগঞ্জ থেকে আমি শিক্ষামন্ত্রী দিলাম, কেন সিলেট লেখাপড়ায় পিছিয়ে থাকবে? অত্যন্ত দক্ষতার সাথে তার মন্ত্রণালয় চালিয়েছে। আজকে সিলেট পিছিয়ে নাই, লেখাপড়ায় সিলেট আজকে অনেক এগিয়ে গেছে, পাশের হার বেড়েছে। আমি যখন 96 সালে সরকারে ছিলাম তখন সারা বাংলাদেশ সার্ভে করেছিলাম, দেখেছিলাম এই সিলেটে সব থেকে কম শিক্ষিতের হার। এটা অবাক কাণ্ড। কিন্তু এবারে আর সে অবস্থা নাই। শিক্ষায় দীক্ষায় অনেক দূর সিলেটে গিয়েছে, শুধু সিলেট না গোটা বাংলাদেশে। আজকে পাশের হার এসএসসি পরীক্ষায় 89.3 ভাগ, অর্থাৎ 10 ভাগের নিচে ফেল। আমাদের ছেলে মেয়েরা তারা মেধাবী, যেখানে ছেলেমেয়েরা সবাই আছে প্রত্যেকে মেধাবী, কেন ফেল করবে? সবাই পাস করবে, ভালোভাবে পড়বে, উন্নত মানের পড়াশোনা করবে, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা নেবে, দেশ গড়বে। আর এই যে আমার মেয়েরা ছেলেরা, তোমাদের মাঝ থেকেই তো একদিন এই বাংলাদেশে কেউ মন্ত্রী হবে, কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ দেশ চালাবে, তোমরাই তো ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, বাংলাদেশের মানুষ উন্নত হয়েছে। আস্তে আস্তে স্লোগান পরে বাংলাদেশে আমরা দেখি 96 থেকে 2001 এই 5 বছর ছিল স্বর্ণযুগ। বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল।
বিদ্যুৎ 1600 মেগাওয়াট থেকে 4300 মেগাওয়াটে বৃদ্ধি করেছিলাম। সাক্ষরতার হার 40 ভাগ থেকে 65.5 ভাগে বৃদ্ধি করেছিলাম। গ্যাসের উৎপাদন বৃদ্ধি করেছিলাম। দেশের উন্নয়ন হয়েছিল। 2001 সাল। আজকে হয়তো এখানে অনেকেই হয় খুব ছোট ছিল, অনেকে জানে না, যখন বিএনপি আর জামাত একসাথে ক্ষমতায় আসলো কি অত্যাচার নির্যাতন চালিয়েছে এই দেশের মানুষের উপর। আমাদের কিবরিয়া সাহেব, সাবেক অর্থমন্ত্রী, তাকে গ্রেনেড হামলা করে হত্যা করেছে, তার সাথে কতজন নিহত হয়েছে। আমাদের মেয়র কামরানের উপর দুইবার গ্রেনেড হামলা করেছে। আমরা আমাদের নেতা ইব্রাহিমকে হারিয়েছি। জেবুন্নিসা আমার মহিলা আওয়ামী লীগ বাড়িতে বসে মিটিং করছিল, সেখানে গ্রেনেড মেরেছে। আজকে তার পাটা চলে গেছে, কি দুরবস্থার মধ্য দিয়ে আহত অবস্থায় কাটাতে হচ্ছে। সঞ্জিত সেনগুপ্ত তার মিটিংয়ে বোমা হামলা করেছে। শুধু এই সিলেট বলে না, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সারা বাংলাদেশে অত্যাচার নির্যাতন করেছে। সেই চট্টগ্রামে ওর নাম যেন কি, গোলাপ মুহুরীকে মারল যে, আমাদের চিটাগাঙে গোপালকৃষ্ণ মুহুরী, তারপর বৌদ্ধ ভিক্ষু, তাদেরকে হত্যা করলো। ওই পাবনায় খ্রিস্টান সুবল দাস, তার বাড়ি হামলা, 200 পরিবার, তাদের বাড়ি লুটপাট করলো। 21শে আগস্ট 2004 ঢাকায়, আপনারা জানেন, এই সিলেট হযরত শাহজালালের দরগায় ব্রিটিশ হাই কমিশনের উপর যখন গ্রেনেড হামলা হলো, 4 জন লোক সেখানে মারা গেল। আমরা তার প্রতিবাদে ঢাকায় মিছিল করতে গেলাম, মিটিং করলাম। সেই মিটিংয়ে গ্রেনেড হামলা করলো। ওই গ্রেনেড হামলা করে আইভি রহমান সহ 22 জন নেতাকর্মী হত্যা করলো। কারা করেছে? ওই বিএনপির খালেদা জিকে জিজ্ঞেস করবেন, তার মন্ত্রিসভার মন্ত্রী, তার ছেলে সহ তারাই জড়িত ওই গ্রেনেড হামলায়। এটা আজকে তদন্ত করে প্রমাণ হয়েছে। আমাকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহর রহমত আমি বেঁচেছি, কিন্তু আমরা আইভি রহমানকে হারিয়েছি। শুধু তাই না, আজকে বিএনপি নেত্রী বক্তৃতা দেন, উনি ক্ষমতা আসলে কি শান্তি দেবেন। কেমন শান্তিটা দেবেন? উনি তো ক্ষমতায় ছিলেন। 2005 সালের 17ই আগস্ট সারা বাংলাদেশের 63টা জেলায় 500 জায়গায় বোমা হামলা করে উনি বোমার আওয়াজ শুনিয়ে জঙ্গিবাদ, বাংলা ভাই সৃষ্টি করে উনি বাংলাদেশের মানুষকে নাকি শান্তি দিয়েছিলেন। বোমার আওয়াজের শান্তি, মানুষ হত্যার শান্তি। কিবরিয়া আসাদুল্লাহ মাস্টারকে হত্যার শান্তি উনি দিয়েছিলেন। এই শান্তি উনি দিতে পারেন। এই বাংলাদেশে আমরা চাই জনগণের অধিকার নিশ্চিত করতে, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে। আর বিএনপি জামাত যখনই ক্ষমতায় আসে, আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় একদিকে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, এছাড়া আর কিছুই দিতে পারে না। চোখ তুলে নেওয়া, হাত কাটা, পা কেটে নেওয়া, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাড় গুঁড়ো গুঁড়ো করে মানুষ মারা, এটাই তাদের চরিত্র। আজকে আমাদের বিএনপি নেত্রী বলেছেন, উনি তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন, পাঁচবার বাংলাদেশ আন্তর্জাতিকভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আওয়ামী লীগ সরকার এসে বাংলাদেশের সেই দুর্নাম ঘুচিয়েছে। বাংলাদেশ ছিল জঙ্গিবাদের দেশ, সন্ত্রাসের দেশ। আওয়ামী লীগ নেতৃত্বে মহাজোট ক্ষমতা এসে সেই দুর্নাম থেকে আজকে বাংলাদেশ মুক্ত। আজকে বাংলাদেশে শান্তি নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তিনি বলেছেন বক্তৃতায়, উনি নাকি ভিন্নভাবে দেশ চালাবেন। অর্থাৎ আগেরবার ক্ষমতায় থেকে হাওয়া ভবন খুলে ওনার পুত্রকে লাগিয়ে দিয়েছিলেন দুর্নীতি করে টাকা বানাতে। টাকা বানিয়েছে এমনকি এতিমের টাকা, অরফানেজের টাকা, সেই টাকা পর্যন্ত চুরি করে খেয়েছে। তার বিরুদ্ধে মামলা। উনি যেহেতু দুর্নীতি করে ওই এতিমের টাকা মেরে খেয়েছে, তাই কোর্টে যেতে ভয় পায়, আইনের সামনে যেতে ভয় পায়, বিচারের সামনে যেতে ভয় পায়। মামলার তারিখ হলেই
উনি পালিয়ে বেড়ান। পালান কেন? যদি চুরি না করে থাকেন তো সাহস করে যান, মামলা ফেস করেন, দেখেন, প্রমাণ করেন যে আপনি এতিমের টাকা মেরে খান নাই। সে সাহস নাই, সেটা উনি যেতে পারেন না। এখন আবার বক্তৃতা দিচ্ছেন। কি বক্তৃতা দিচ্ছেন? উনি ভিন্নভাবে দেশ চালাবেন। আগে হাওয়া ভবন খুলে ভোট টাকা পয়সা চুরি করেছে, কালো টাকা বানিয়ে সাদা করেছেন। এখন উনি হাওয়া ভবনের পরিবর্তে ভিন্নভাবে নতুন প্রক্রিয়ায় দুর্নীতি করবেন, নতুন প্রক্রিয়ায় জঙ্গিবাদ করবেন, নতুন প্রক্রিয়ায় সন্ত্রাস করবেন। বাংলাদেশের মানুষ ওই সন্ত্রাসী দুর্নীতিবাজদের আর জঙ্গিবাদীদের আর কখনো ক্ষমতায় দেখতে চায় না। আপনারা চান? বলেন চান না? চান না। কাজেই উনি বলেছেন কি, ওরা ক্ষমতায় থাকা অবস্থায় আমরা কি দেখেছি? মানুষের স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার করেছিলাম। ঘরের কাছে বসে মানুষ চিকিৎসা পাবে। 11,000 কমিউনিটি ক্লিনিক আমরা তৈরি করলাম, 4,000 চালু করলাম। আসলো বিএনপি ক্ষমতায়, বন্ধ করে দিল, মানুষের চিকিৎসা সেবা পাওয়া বন্ধ। আপনারা চিন্তা করেন, রোগে ধুকে ধুকে মানুষ মারা যাবে, মায়ের কোলে শিশু রোগে ধুকে ধুকে মরবে, অথচ চিকিৎসা সেবা পাবে না। সেই স্বাস্থ্য কেন্দ্র খুললাম। উনি বললেন কি, কমিউনিটি ক্লিনিক চালু থাকলে আওয়ামী লীগকে নৌকা মার্কায় জনগণ ভোট দেবে, তাই নাকি কমিউনিটি ক্লিনিক রাখবেন না, হাজার হাজার টাকা নষ্ট করে তা বন্ধ করে দিলেন। আমরা এবারে আপনারা ভোট দিয়েছেন, আমরা সরকারে এসেছি, এসেই সারা বাংলাদেশে প্রায় 14,000 প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক, এই আপনার গোলাপগঞ্জ আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। আজকে চিকিৎসা সেবা মানুষ ঘরের কাছে বসে পাচ্ছে, বিনা পয়সায় ওষুধ পাচ্ছে, ওষুধের ব্যবস্থা বিনা পয়সায় করে দিয়েছি। আজকে মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার কমেছে। শিক্ষার হার বৃদ্ধির জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আজকে বিনা পয়সায় বই, এই বই আজকে আমরা ছাত্রছাত্রীর হাতে তুলে দিচ্ছি মাধ্যমিক পর্যায় পর্যন্ত। কেন? বাবা মাকে কষ্ট করে টাকা খরচ করে বই কিনতে হয় না। আজকে সে দায়িত্ব আমরা নিয়েছি। আওয়ামী লীগ সরকার বই কিনে আজকে মাধ্যমিক পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি বই, আজকে ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে। উনি ভিন্ন পথে দেশ চালাবেন, অর্থাৎ ক্ষমতা আসলে ওই বিনা পয়সায় বই দেওয়া বন্ধ, ক্ষমতা আসলে ওই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেবে, চিকিৎসা সেবা জনগণ পাবে না। উনি ভিন্ন পথে দেশ চালিয়ে রাস্তাঘাট যা উন্নয়ন করছে সব ভেঙে দেবেন, নষ্ট করে দেবেন। বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়িয়েছি, রেখে গেলাম 4,300 মেগাওয়াট। উনি এমন উন্নয়নের জোয়ার করলেন যে সেটা বিদ্যুৎ কমে হলো 3,200, আর বিদ্যুতের পরিবর্তে পেয়েছিলেন কি? খাম্বা, প্রচুর খাম্বা। এই খাম্বা কিসের? ওরা ছেলে ব্যবসা শুরু করলেন, খাম্বা লিমিটেড কোম্পানি, ডান্ডি ডাইং কোম্পানি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এবং অন্যান্য প্রাইভেট ব্যাংক থেকে লোন নিয়ে 980 কোটি টাকা লুটপাট করে খেলো, ওই টাকা আর ফেরত দেয় নাই। অথচ সরকারকে বাধ্য করলো ওই খাম্বা লিমিটেডের খাম্বা কিনতে। এই সিলেটে যখন আসি আমি দেখি রাস্তার পাশে শুধু খাম্বা শুয়ে আছে, অনেক খাম্বা রাস্তার পাশে পড়ে আছে। অবশ্য আমি ভাবলাম কি, সিলেট তো আবার আমাদের বিএনপি নেত্রীর বেআইন বাড়ি, বেআই বাড়ি, তারেক জিয়া শ্বশুর বাড়ি, তা আদর করে বোধহয় খাম্বাটা এই সিলেটেই বেশি করে দিয়েছে, তাই রাস্তার পাশে শুধু খাম্বাই পড়ে আছে, বিদ্যুৎ কিন্তু দেয় নাই, বিদ্যুৎ দেয় নাই। আওয়ামী লীগ ক্ষমতা এসে বিদ্যুৎ দেয়, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। ওই 3,200 মেগাওয়াট থেকে নিয়ে 6,675 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সরবরাহ করছি। 9,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশ আজকে অর্জন করেছে। যেসব এলাকায় বিদ্যুৎ লাইন নাই, প্রত্যন্ত অঞ্চলে
আমরা সোলার সিস্টেমে বিদ্যুৎ দিচ্ছি। 4595টা ইউনিয়ন এবং উপজেলা জেলায় আমরা তথ্য সেবা কেন্দ্র খুলে দিয়েছি। ওই তথ্য সেবা কেন্দ্রে আমরা কম্পিউটার শিক্ষা দিচ্ছি, মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি। আজকে তথ্য সেবা কেন্দ্রে আমাদের তরুণ সমাজ সেখানে বসে তারা কাজ করে আপনারা টাকা কামাই করতে পারেন। কেউ 10,000, 15,000, 20,000, 25,000 টাকা পর্যন্ত, 40,000 টাকা পর্যন্ত সবাই কামাই করতে পারেন। এখানে বসে আউটসোর্সিং করে আজকে অর্থ কামাই করছে আমাদের তরুণ সমাজ। আমরা সেই কাজের সুযোগ করে দিয়েছি, কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছি, আমরা চাকরির সুযোগ করে দিয়েছি। আমরা প্রত্যেকটা গ্রামে ইউনিয়নে আজকে ইন্টারনেট সার্ভিস চালু করে দিয়েছি। মোবাইল ফোন, বিএনপি যখন আগে ক্ষমতায় ছিল একটা মোবাইল কিনতে 1,30,000 টাকা লাগতো, আর ফোন করলে পার মিনিট 10 টাকা। কথা বললেও 10, ধরলেও 10, করলেও 10। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই মোবাইল ফোন আজকে মানুষের হাতে হাতে। এখন 1,000 টাকা, 800 টাকারও মোবাইল ফোন। আর এখন আমরা আধুনিক প্রযুক্তি 3G মোবাইল, এই মোবাইলের মাধ্যমে এখন আপনারা ঘরে বসেও আপনার বিদেশে থাকা আত্মীয় স্বজনকে স্কাইপের মাধ্যমে দেখতে পারবেন। ওই তথ্য সেবা কেন্দ্রে যে অথবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনারা এখন আপনাদের প্রবাসী আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলতে পারেন, তাদের দেখতে পারেন। দীর্ঘদিন যাদের দেখেন নাই তাদের দেখার সুযোগ এটা কে করে দিয়েছে? আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। এটা আওয়ামী লীগ আপনাদের উপহার দিয়েছে, আওয়ামী লীগ এটা দেয়। আমরা কৃষককে 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দিয়েছি, সারের দাম দফায় দফায় কমিয়েছি। আজকে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আজকে বিদেশে খাদ্য আমরা উৎপাদন করা এবং তরকারি সবকিছু, মাছ সবকিছু উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আজকে দেশের মানুষের হাহাকার নাই। মাথা পিছু আয় $1,044 আমরা বৃদ্ধি করেছি। দরিদ্রের হার আমরা 26 ভাগে নামিয়ে এনেছি। এটা আওয়ামী লীগই করতে পারে, আর কেউ পারে না। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিভিন্ন ভাতা দিয়েছি। আমরা যে কথা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, আমরা তা করেছি। আমরা প্রায় 26,200 স্কুল, প্রাইমারি স্কুল সরকারিকরণ করেছি। 1,04,000 শিক্ষক সরকারি চাকুরি মর্যাদা পেয়েছেন। আমরা সকলের বেতন ভাতা বৃদ্ধি করেছি। প্রাইমারি শিক্ষার্থী 78,18,000 প্রাইমারি শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। প্রায় 40 লক্ষ শিক্ষার্থী মাধ্যমিকে উপবৃত্তি পাচ্ছে। 1,33,000 ছাত্রী একেবারে ডিগ্রি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করেছি। ছাত্রদেরকে ভবিষ্যতে দেব নামের তালিকা আমরা করছি। ডিগ্রি পর্যন্ত লেখাপড়ায় আমরা সহযোগিতা করে যাব। আমাদের একটাই লক্ষ্য, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। আমি জানি আমাদের বিএনপি নেত্রী উনি ওটা চান না, কারণ লেখাপড়া শিখে পাশ করবে ছেলে মেয়ে এটা ওনার পছন্দ না। কারণ উনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন একবার, আর পরীক্ষার রেজাল্ট কি ছিল? উনি উর্দুতে পাশ করেছিলেন আর অঙ্কে পাশ করেছিলেন। অঙ্কে পাশ করে টাকা গুনতে পারেন, আর উর্দুতে পাশ করেছিলেন। ওনার হৃদয়ে, ওনার দিলে আছে পেয়ারে পাকিস্তান। উনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলাম, ওনার দিলে বড় দুঃখ লাগলো, কারণ ওই যুদ্ধাপরাধীদের সাথে নিয়েই তো উনি সরকার গঠন করেছেন। এই যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই বিচার বন্ধ করে দেয়। আমরা কথা দিয়েছিলাম যে আমরা সরকার গঠন করতে পারলে আমরা বিচার করব। সেই বিচারের কাজ শুরু হয়েছে, বিচারের রায় পেয়েছি। আজকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময়
যাদের উপর ওই যুদ্ধাপরাধীরা অত্যাচার নির্যাতন করেছে, মা বোনদের উপর নির্যাতন করেছে, হানাদার বাহিনীর হাতে আমার মা বোনদের তুলে দিয়েছে, ঘর বাড়ি পুড়িয়েছে। বাংলাদেশে তখন 7.5 কোটি মানুষ, 3 কোটি মানুষই বাস্তুহারা ছিল, তাদের ঘর বাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল, 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। তাদের বিচার বাংলার মাটিতে হবে না, এটা কি ধরনের কথা? ইনশাল্লাহ সেই বিচার আমরা শুরু করেছি। বিএনপি নেত্রী তাদের বাঁচাতে চান, তাদের মন্ত্রী বানিয়েছিলেন, জিয়াউর রহমানও বানিয়েছিল, তিনিও বানিয়েছেন। কাজী আজকে তাদের জন্য ওনার পরাণ কেঁদে যায়, দেল কেঁদে যায়। কাজী আমি ওনাকে বলবো, যতই চেষ্টা করেন এই বিচার বন্ধ করতে পারেন নাই, ইনশাল্লাহ বন্ধ করতে পারবেন না। এই বিচারের রায় বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ কার্যকরী হবেই হবে। আমরা যখন ক্ষমতায় থাকি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন আপনারা দেখবেন বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পুরস্কার পায়, আর বিএনপি ক্ষমতা আসে, যুদ্ধ অপরাধীদের সাথে নিয়ে বাংলাদেশ তিরস্কার পায়। আজকে উনি ইসলামের জন্য কেঁদে যার হয়ে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করি, বায়তুল মোকাররম মসজিদে শত শত কোরআন শরীফ পড়ালেন, ওই জামাতের ক্যাডার, জামাতে ইসলামী, ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, আর বায়তুল মোকাররম মসজিদে কোরআন শরীফ পড়ায়। এই বায়তুল মোকাররম মসজিদ ঢাকার মসজিদ, আমি 96 সালে ক্ষমতায় থাকতে ওই মসজিদের উন্নয়ন কাজ শুরু করি, বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। যদি এতই ইসলাম বিশ্বাস করেন, ওই মসজিদের উন্নয়ন কাজ বন্ধ করলেন কেন? জাতির পিতা ক্ষমতা থাকতে মদ জুয়া নিষিদ্ধ করেছিলেন, জিয়াউর রহমান এসে তা চালু করে, আর বিএনপি নেত্রী এসে বায়তুল মোকাররমের উন্নয়ন বন্ধ করে। এবারে সরকারি এসে সেই মসজিদের উন্নয়ন আমরা করেছি, মিনার করেছি, শাহান করেছি, অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করেছি। সেই মসজিদে আগুন দিয়েছে। আপনারা চিন্তা করতে পারেন যে মসজিদের মধ্যে আগুন দিয়ে যায় নামাজ পুড়িয়েছে, ইমাম সাহেবকে জুম্মা নামাজ পড়তে দেয় না, নামাজ শেষ হওয়ার আগে মোনাজাত ধরতে পারে না, স্লোগান দিয়ে যা শিবিরের কর্মী বেরিয়ে আসে, আর শত শত কোরআন শরীফ পড়ায়। আবার আমি আপনাদেরকেই বলি যে যারা কোরআন শরীফ পড়ায় তারা ইসলামে কি করে বিশ্বাস করে? মসজিদ, মন্দির, প্যাগোডা, তারা গির্জা 91 সালে ক্ষমতা এসে প্রত্যেকটা ভেঙেছে, ধ্বংস করেছে। ওই মসজিদে আমাদের কৃষক লীগ নেতা আজম যখন কোরআন শরীফ পড়ছিল, সেই অবস্থায় ওই বিএনপির ক্যাডাররা তাকে হত্যা করেছে বগুড়ায়। যারা মসজিদে আগুন দেয়, কোরআন শরীফ পড়া অবস্থায় মুসল্লিকে হত্যা করে, যারা কোরআন শরীফ পড়ায় তারা কি করে ইসলামে বিশ্বাস করে? তারা তো ইসলামে বিশ্বাস করতে পারে না, তারা ইসলামের হেফাজত করতে পারে না। ওনার মিথ্যাচার কত দূর! ওই শাপলা চত্বরে আমি ওনাকে আলোচনায় ডাকলাম যে আসেন আলোচনা করি, আলোচনা করে কিভাবে নির্বাচন সুষ্ঠু হবে। উনি আমাকে জবাব দিলেন কি, শাপলা চত্বরে যে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন যে 48 ঘন্টার মধ্যে নাকি আমি পালাবার পথ পাবো না। শেখ হাসিনা পালায় না। ওই তত্ত্বাবধায়ক সরকার যখন বাধা দিয়েছিল, আপনাদের মনে আছে, তত্ত্বাবধায়ক সরকার যখন আমাকে দেশে আসতে বাধা দিয়েছিল, আমি জোর করে ফিরে এসেছিলাম। আমাকে বলা হয়েছিল আমি এয়ারপোর্টে নামলে মেরে ফেলা হবে, আমি মৃত্যুকে ভয় করি না। জীবন দেওয়ার মালিক আল্লাহ, নেবার মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে মাথা নত করি না। আমি ফিরে এসেছি, আমাকে গ্রেপ্তার করেছে, বন্দি করেছে, আমি তো কখনো কারো কাছে মাথা নত করি নাই। আমার আওয়ামী লীগের নেতা কর্মী এবং বাংলাদেশের জনগণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলেই প্রতিবাদ করেছে। আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আজকে সেই আমাদের অনেক রক্তের বিনিময়, সংগ্রামের বিনিময় অর্জিত গণতন্ত্র তিনি ধ্বংস করতে চান। উনি বলেন যে উনি নাকি ভোট চান না, নির্বাচন চান না। তাহলে উনি কি চান? দেশে অরাজকতা, সন্ত্রাস, জঙ্গিবাদ? বাংলাদেশের মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদ চায় না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ উন্নতি চায়। আর আওয়ামী লীগ আসলে উন্নতি হয়। উনি আমার উপর দোষারোপ করছেন
যে আমি নাকি রাষ্ট্রীয় পয়সা খরচ করে নৌকায় ভোট চাচ্ছি। তো ওনাকে আমি জিজ্ঞাসা করি, জানি না পত্রিকা পড়েন কি না, কারণ ওনার তো ফজর হয় দুপুরবেলা, 1টার সময় ওনার ফজর হয়, সকাল উনি ওঠেনি ঘুম থেকে দুপুরবেলা। ওনাকে আমি বলবো 2006 সালে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওই এপ্রিল মাসের পত্রিকা আছে, উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভোট চেয়ে সারা বাংলাদেশ ঘুরেছিলেন এবং ক্যান্ডিডেটের নাম করেও ভোট চেয়েছিলেন। সেই কথাটা আমি বিএনপি নেত্রীকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, কারণ উনি যখন কথা বলেন তখন যেন একটু নিজে আয়নায় চেহারাটা দেখেন। খালি সাজুগুজু করার জন্য চেহারা দেখলে হবে না, সত্যি কথা বলে কিনা সেটাও যেন উনি একটু দেখেন, সেটাও ওনাকে আমি বলবো। তো উনি নিজে ঘুরে বেরিয়েছেন, ভোট চেয়েছেন। ভোটটা আমি সব সময় চাইবো বাংলাদেশের মানুষের কাছে, কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি সাংবিধানিক প্রক্রিয়ায় বিশ্বাস করি, কাজে সাংবিধানিক প্রক্রিয়া চলবে। উনি বক্তৃতা বলেন উনি নাকি সংখ্যালঘুদের বান্ধব। কেমন বান্ধব? ওই রামুতে বৌদ্ধদের প্যাগোডা পুড়িয়েছে, হিন্দুদের মন্দির ভেঙেছে, ঘরবাড়ি পুড়িয়েছে চিরির বন্দরে। সারা বাংলাদেশে 2001 সালে যেভাবে মন্দির পোড়ানো এবং গির্জায় আগুন দেওয়া, বোমা হামলা করা, প্যাগোডা পোড়ানো, এমনকি মসজিদে ওনার হাত থেকে রেহাই পায়নি, মসজিদেও আগুন দিয়েছে। উনি তো কারোই বান্ধব না, উনি নিজেরা ছাড়া আর কিছুই উনি চেনেন না। কাজে আমি ওনাকে বলবো যে গণতন্ত্রের পথে যেন উনি ফিরে আসেন। আজকে উনি বলছেন আমাদের নির্বাচন কমিশন নিয়ে কথা বলে, উনি ভুলে গেছেন যে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল আমাদের প্রয়াত নেতা, প্রয়াত রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি থাকা অবস্থায় সকল দলের সাথে, সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনা করে তাদের সুপারিশ মতো তিনি সার্চ কমিটি গঠন করে এই ইলেকশন কমিশন তৈরি করেছেন। সেই আলোচনায় আমাদের বিরোধী দলের নেত্রী তিনিও গিয়েছিলেন, জিল্লুর রহমান সাহেবের সাথে আলাপ করেছিলেন এবং ওনাদের পরামর্শক্রমে সার্চ কমিটি করেই এই প্রথম বাংলাদেশের ইতিহাসে নিরপেক্ষভাবে একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। উনি বললেন নির্বাচন কমিশন নাকি মেরুদণ্ডহীন এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। তাহলে আমি বিরোধী দলের নেত্রীকে জিজ্ঞাসা করি, 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হলো, এই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনও হয়েছে, সেই নির্বাচনে তো বিএনপি সমর্থিত প্রার্থী জয় লাভ করেছে। নির্বাচন কমিশন যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন না করে থাকে তাহলে তার প্রার্থীরা 5টা সিটি কর্পোরেশনে জয়ী হলো কিভাবে? সেটাই ওনাকে জিজ্ঞাসা করি। তাহলে উনি কি বলতে চান যে উনি কারচুপি করে নির্বাচনে জিতেছেন? তাহলে ইলেকশন কমিশন কি ওনাকে সাহায্য করেছে না কি ব্যাপার? যেখানে উনি ইলেকশনে যেতেন আবার নির্বাচন কমিশনকে দোষ দেন। মানে উনি এমন নির্বাচন কমিশন চান যে উনি ক্ষমতায় থাকতে ওই 2001-এ ক্ষমতায় এসে সেই জাস্টিস আজিজকে দিয়ে উনি এক নির্বাচন কমিশন করেছিলেন, যে কমিশন 1,23,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করে দিয়েছিল। উনি সেই ধরনের নির্বাচন কমিশন চান, অবাধ নিরপেক্ষ নির্বাচন চান না। আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করেছে। প্রায় 6,000-এর কাছাকাছি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 64,000-এর কাছাকাছি নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশে নির্বাচিত হয়েছে। একটা নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে নাই। একমাত্র আওয়ামী লীগ পারে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে, কারণ আমরা জনগণের ভোটে বিশ্বাস করি, সাংবিধানিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। আমি তাকে আরেকটা কথা বলতে চাই। আপনারা জানেন যে বিডিআরে বিদ্রোহ হয়েছিল, সকাল 9:30টায় সেই বিদ্রোহ হয়। আমি বিএনপি নেত্রীকে জিজ্ঞাসা করি, উনি তখন ক্যান্টনমেন্টের বাড়িতে থাকতেন, ঠিক 7:30-8টার মধ্যে
তিনি ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে কালো কাচের গাড়িতে পালিয়ে গিয়ে লুকিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? যিনি ঘুমের থেকে ওঠান না 12টার আগে, তিনি ওই 7টা 8টার মধ্যে বাড়ি থেকে কি করে বের হয়ে চলে গেলেন? সেই প্রশ্নের জবাব ওনাকে দিতে হবে। তাহলে বিডিআর বিদ্রোহের ঘটনা ওনার জানা ছিল এবং এই সামরিক অফিসারদের হত্যা করা হয়েছে, এর সাথে তিনি জড়িত ছিলেন। এর আরেকটা প্রমাণ আপনারা জানেন, এই বিডিআর বিদ্রোহের বিচার আমরা করেছি। 18,000 আসামির বিচার হয়েছে, প্রায় 850 আসামির বিচার চলছে। আপনারা নিজেরা খোঁজ নিয়ে দেখেন, সাংবাদিকরা আছে, আমি তাদের বলবো আপনারা খবর নেন ওই আসামির পক্ষে উকিল হিসেবে, আইনজীবী হিসেবে কারা আছে? আছে বিএনপি জামাতের লোকেরা। বিনা পয়সায় সার্ভিস দিচ্ছে। কি স্বার্থে? কোন স্বার্থে? কেন? এটাই প্রমাণ হয় যে খুনের সাথে কারা জড়িত, খুনের সাথে কারা জড়িত সেটাই প্রমাণ হয়। কাজেই আমি এইটুকু বলতে চাই যে আজকে উনি বলেন নৌকা নাকি আর জাগবে না, ডুবে গেছে। নৌকা কখনো ডোবে না, ডুবলে আবার জেগে ওঠে। 100 বছর হলেও নৌকা জেগে ওঠে। আপনারা দেখেছেন কুয়াকাটায় সেই 300-400 বছরের আগের নৌকা, সেই নৌকাও কিন্তু জেগে উঠেছে। কাজে নৌকা ডুববে না। আমি বিএনপি নেত্রীকে বলবো, আমি সাংবাদিকদের বলবো, আপনারা দেখেন নৌকার পক্ষে মানুষের যে উত্তাল তরঙ্গ দেখেন। নৌকা মার্কা বাংলাদেশের জনগণের মার্কা। শুধু বাংলাদেশের জনগণ কেন, সেই নূহ নবীর নৌকা, এই নৌকা বিপদের সাথী, এই নৌকা মানুষকে রক্ষা করে। নূহ নবীর নৌকায় চড়ে মানুষ বেঁচে ছিল, সেই কথাটা ওনাকে আমি মনে করিয়ে দিতে চাই। নৌকা ফুটা হলে সে ফুটা মেরামত করা যায়, পানি ছেঁচে ছেঁচে নৌকা চালানো যায়। আর নৌকার হাল শক্ত হাতে ধরা থাকলে নৌকা যত ঝড় ঝাপটা আসুক নৌকা তীরে ভিড়বেই। কাজেই নৌকা জেগেই থাকবে, নৌকা ভেসে ঠিক তীরে ভিড়বে। বাংলাদেশের মানুষকে অবশ্যই ওই রাজাকার, আলবদর, যুদ্ধ অপরাধী, খুনি, জঙ্গিবাদ, সন্ত্রাসীদের হাত থেকে বাংলার মানুষকে নৌকা বাঁচিয়েছে, নৌকা বাঁচাবে, নৌকায় তীরে নিয়ে যাব। এই বাংলাদেশের জনগণ আর ওই দুর্নীতিবাজদের দেখতে চায় না, সন্ত্রাসীদের দেখতে চায় না, জঙ্গিদের দেখতে চায় না। আমি এই এলাকার, আপনারা জানেন, সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছি। আমরা শিক্ষাকে গুরুত্ব দেই। আমাদের নির্বাচন অত্যন্ত কাছে, আমাদের সরকারের সময়ও প্রায় শেষের পথে। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আপনারা ভোট দিয়ে যদি আমাদের জয়যুক্ত করেন, তাহলে এই যে কলেজের সরকারিকরণের যে দাবি এসেছে এবং এই এলাকার উন্নয়নের যে সমস্ত কাজ বাকি আছে, ইনশাআল্লাহ আগামীতে আমরা তা অবশ্যই বিবেচনা করব এবং লেখাপড়ার পথ আরও সুন্দর করে দেব। কাজে সেই ওয়াদা আমি দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেক উপজেলায় ফায়ার সার্ভিস আমরা এবং সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দিচ্ছি। আমরা পুল, ব্রিজ, কালভার্ট তৈরি করে দিচ্ছি, কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, আগামীতে আরও করে দেব। বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে, বাংলাদেশ উন্নত হবে। এই বিশ্ব সভায় জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি আমি করব। আমি শুধু আপনাদের একটা কথাই বলতে চাই, আমার জীবনে তো চাওয়া পাওয়ার কিছু নেই, আমি আমার মা বাবা সব হারিয়েছি। আপনারা একবার চিন্তা করেন
যে মানুষ একজন আপনজন হারালে সেই শোক ব্যথা সইতে পারে না। আর আমি সব হারিয়েও এই বাংলার মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি। আমার একটাই লক্ষ্য যে আমার পিতার স্বপ্ন বাস্তবায়ন করা, দুঃখী মানুষের মুখে হাসি ফাটানো বাংলাদেশকে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে বাংলাদেশকে 2021 সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। আগামী নির্বাচন, যে কোনো মূল্যে এই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ওই বিএনপি নেত্রীর সাধ্য নাই তিনি নির্বাচন বানচাল করেন, আমরা তা হতে দেব না। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন কিনা হাত তুলে ওয়াদা করেন। আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।